আজকে আমরা সাইফাই অ্যাকশন এবং থ্রিলার মিশ্রিত একটি অসাধারণ যুদ্ধ সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে আপনারা দেখতে পারবেন যে মানুষের সাথে দানব প্রজাতি এলিয়েনের যুদ্ধ। অ্যাকচুয়ালি সিনেমাটা ভবিষ্যৎকে কেন্দ্র করে বানানো হয়েছে, যেখানে ভবিষ্যৎ থেকে কিছু শূন্য এসে জানায় আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বিশ্বের সকল শত্রু দেশ একত্র হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। আমরা এর আগে বহু যুদ্ধ সিনেমা এক্সপ্লেন করেছি, তবে আজকে সিনেমার কনসেপ্টটা একদমই ভিন্ন, মানুষের সঙ্গে এলিয়েনের যুদ্ধ। শুনতে অবিশ্বাস্য মনে হলো আজকে আমরা এমনই অদ্ভুত একটি মুভির গল্প আপনাদেরকে শোনাবো। সো আপনারা সব একটু ফ্রি হয়ে এই ভিডিওটা দেখতে বসুন, কারণ কাজকর্ম মাঝে ভিডিও দেখলে সিনেমার কাহিনী বুঝতে অসুবিধা হবে। তো সবাই প্রস্তুতি নিন, আমরা এবার সায়েন্স ফিকশন দ্য টুমরো ওয়ার্ল্ড সিনেমার এক্সপ্লেন শুরু করব। সিনেমা শুরুতে আমাদের ড্যান এবং তার পরিবারকে দেখানো হয়। ড্যান পেশে একজন স্কুল শিক্ষক, এর আগে সে আর্মিতে জব করত। তার পরিবার বলতে একমাত্র মেয়ে মিরি এবং তার স্ত্রী অ্যামি রয়েছে। ড্যানির সঙ্গে তার বাবা জেমসের সম্পর্কটা একদমই ভালো না, সহজ কথা বলতে গেলে দুই চোখের দুশ্মন। এর পিছনে একটা দারুণ কারণ রয়েছে, বাকিটা সামনে গেলে জানতে পারবেন। সম্প্রতি ড্যান যে স্কুলে জবটা করছে সেটা তার একদমই পছন্দ না, সে চায় আরো ভালো কিছু করতে, কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাকে বাজেভাবে রিজেক্ট করার ফলে সে প্রচন্ড রেগে যায়। ড্যান জানে পরিবারকে ভালো রাখতে গেলে তাকে কোয়ালিটিফুল একটা জব করতে হবে, কিন্তু সে তো ভালো কোনো জবই পাচ্ছে না। ড্যান মন খারাপ করে তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে বসে ব্রাজিলে ফুটবল খেলা দেখছিল। ব্রাজিলের একজন স্ট্রাইকার যেই না গোল দিতে যাবে, তখনই আচমকা এক বিশাল লাইটিং স্পার্ক সৃষ্টি হয়ে কিছু শূন্য বাইরে বের হয়ে আসে। হঠাৎ আচমকা এমন দৃশ্য দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়, কি হচ্ছে এখানে, আর এরাই বা কে? মাঠে কিছু দর্শক এমন আজব জিনিস দেখতে পেয়ে যার যার মতো করে সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় সৈন্যদের মধ্যে থেকে লেফটেন্যান্ট হার্ট সবাইকে জানায় তারা ভবিষ্যৎ থেকে এসেছে, মানে তারা 29 বছর আগের ভবিষ্যৎ থেকে বর্তমানে এসেছে। এখন চলছে 2022 সাল, আর তারা এসেছে 2051 সাল থেকে। ভবিষ্যতে মানুষদের একটা ভয়াবহ যুদ্ধ হবে। এই যুদ্ধটা কোনো মানুষের সঙ্গে নয়, এটা হচ্ছে মানুষের সাথে এলিয়েনের যুদ্ধ। তার কথা শুনে তো সবাই ভেবাচাকা খেয়ে যায়, কি বলছে এই মেয়ে, মানুষের সাথে এলিয়েনের যুদ্ধ, এটা কি করে হয়? লেফটেন্যান্ট হার্ট আরও জানায় আমরা এলিয়েনদের সঙ্গে যুদ্ধটা হারতে চলেছি। যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন তাহলে আগামী 11 মাসের মধ্যে দুনিয়া থেকে মানবজাতির নাম ও নিশানা মিশে যাবে, অর্থাৎ এলিয়েনরা সকল মানুষকে হত্যা করে পুরো দুনিয়া নিজেদের দখলে নিবে। অনেকেরই হয়তো স্টোরিটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরো সহজ করে বলি। যুদ্ধটা হচ্ছে মূলত 2051 সালে মানুষদের সাথে এলিয়েনের। এই যুদ্ধে মানবজাতি এলিয়েনদের কাছে পরাজিত হওয়ার পথে। যদি এখন কোনোভাবে এলিয়েনদেরকে হারানো না যায় তাহলে পুরো মানবজাতিটাই দুনিয়া থেকে মুছে যাবে। যার জন্য 2051 সাল থেকে 2022 সালে কিছু শূন্য এসেছে সবাইকে এটা বলার জন্য যে যদি তোমরা আমাদেরকে এলিয়েনদের হারাতে সাহায্য না করো তাহলে ভবিষ্যতে গিয়ে কেউই বাঁচবে না। আর যদি আমরা এলিয়েনদের হারাতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে পারবে। এখন লেফটেন্যান্ট হার্টের এই কথাগুলো দেশের সকল মিডিয়াগুলো প্রচার করা শুরু করে। মিডিয়া নিউজগুলো দ্রুতই দেশের সকল মানুষের কাছে পৌঁছে যায়। বর্তমানে মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান একত্র হয়ে তাদের সৈন্যদেরকে ভবিষ্যতে পাঠায় এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করার জন্য, কিন্তু সৈন্যরা এলিয়েনদের হাতে খুবই বাজেভাবে মারা যায়। শত শত সৈন্য মারা যাওয়ার ফলে যুদ্ধ করার জন্য আর বেশি সৈন্য বেঁচে নেই, তাদের প্রয়োজন সাধারণ মানুষের সাপোর্ট। সাধারণ মানুষ যদি তাদেরকে সাহায্য না করে তাহলে খুব শীঘ্রই সৈন্যবাহিনী এলিয়েনদের কাছে হেরে যাবে। প্রত্যেকটা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা একত্র হয়ে কিছু মানুষকে পাঠালে তারাও মারা যায়। প্রতিনিয়ত যাদেরকে পাঠানো হচ্ছে তারাই মারা যাচ্ছে দেখে দেশের মানুষ আন্দোলন করে বলতে থাকে যে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। যদি প্রতিনিয়ত এভাবে আমাদের দেশের মানুষগুলো মারা যেতে থাকে তাহলে শেষ পর্যন্ত কেউই বেঁচে থাকবে না। এসব বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো বিশ্বের মধ্যে এক প্রকার ক্যাওস তৈরি হয়ে যায়। এরপরে নিয়ম করা হয় যে বাধ্যতামূলক প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক যুবককে যুদ্ধে পাঠানো হবে, পালানোর কোনো অপশন নেই। সে যাই হোক, অন্যদিকে ড্যান যখন তার স্কুলে ক্লাস নিচ্ছিল তখন সে লক্ষ্য করে যে কোনো ছাত্রেরই ক্লাসের মধ্যে মনোযোগ নেই, সবাই নিজের মতো করে চিন্তা ভাবনা করছে। কারণ এতদিনে তারা জেনে গিয়েছে পড়াশোনা করে আর কি বা হবে, কিছুদিন পরে তো সবাইকে মরে যেতে হবে, তাহলে খামখা পড়াশোনা করার কি প্রয়োজন? ড্যান স্টুডেন্টদের চেহারা দেখে বুঝতে পারে বর্তমানে কেউই ক্লাস করার মুডে নেই। তাদেরকে পড়াশোনা নিয়ে হাজারটা কথা বললেও তারা কোনো উত্তরে দিবে না। সে সবাইকে জিজ্ঞাসা করে তাহলে তোমরাই বলো আমার কোন বিষয়ে কথা বলা উচিত, তোমরা আমাকে একটা টপিক বলে দাও যেটা নিয়ে তোমরা আগ্রহী বা আমি কথা বলবো। তবে দুর্ভাগ্যবশত স্টুডেন্টদের মধ্যে কেউ কিছু না বললেও মার্টিন জিজ্ঞাসা করে স্যার আমার প্রাচীন ভলকানো বা আগ্নেয়গিরি নিয়ে কিছু প্রশ্ন আছে। যদিও মার্টিন আগ্নেয়গিরি নিয়ে অনেক রিসার্চ করেছে কিন্তু সে আরও অনেক বেশি কিছু জানতে আগ্রহী। ড্যান জানে আপাতত তোমার এইসব বিষয় নিয়ে না ভাবলেও চলবে। বর্তমানে আমাদের কিছু সায়েন্টিস্ট প্রয়োজন যারা আমাদেরকে এই সমস্যার একটা সমাধান দিতে পারবে। সে যখন এই কথাগুলো বলছিল তখনই তার ফোনের মধ্যে একটা মেসেজ আসে যেখানে বলা হয় তাকেও আবার যুদ্ধে যেতে হবে। এবার সে মেইন অফিসে চলে যায় যেখানে সবার মতো তাকে মেডিকেল করা হয়। মেডিকেল অফিসাররা তাকে জানায় কোনোভাবে যদি সে এই যুদ্ধে মারা যায় তাহলে তার পরিবারকে 10 কোটি টাকা দেওয়া হবে। তবে এর চেয়ে শকিং বিষয় হলো এখন থেকে 7 বছর পর অর্থাৎ 2030 সালে কোন একটা কারণবশত সে মারা যাবে। মানে ড্যান যদি ভবিষ্যতে যুদ্ধে নাও যায় তবুও 2030 সালের কোন একটা অ্যাক্সিডেন্টে
তার মৃত্যু হবে। এরপর ড্যানের শরীরে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে সে ভবিষ্যৎ থেকে বর্তমানে যোগাযোগ করতে পারবে এবং যাতায়াত করতে পারবে। এরই সাথে সে কোথায় যাবে সবকিছু এই ডিভাইসের মাধ্যমে মনিটর করা হবে। ডাক্তাররা বলে দেয়, তুমি যদি এই যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমার জেল হবে, আর যদি তোমাকে না পাওয়া যায় তাহলে তোমার পরিবারের লোককে এখানে ধরে নিয়ে আসা হবে। কাজে কোনো প্রকার চালাকি না, কালকের মধ্যে তুমি তোমার সকল কাজ শেষ করে বেসিক ট্রেনিংয়ে জয়েন করবে। ডাক্তারের কথা শুনে ড্যানের মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। সে কোনোভাবে তার পরিবারকে ফেলে রেখে যুদ্ধে যেতে রাজি না। সে তার স্ত্রী অ্যামির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে। অ্যামি তাকে জানায়, এই পর্যন্ত যারা যুদ্ধে গিয়েছে তাদের মধ্যে 70% লোকই মারা গিয়েছে, আর বাকি যে 30% মানুষগুলো ফেরত এসেছে তাদের অবস্থা খুবই খারাপ। এমন কঠিন পরিস্থিতি জানা সত্ত্বেও আমি কিভাবে তোমাকে ওখানে যেতে দেই? আমরা এই শহর থেকে পালিয়ে যাব, তাহলে আর তোমাকে যুদ্ধে যেতে হবে না। কিন্তু এর আগে প্রথম কাজ হচ্ছে তোমার হাতে ডিভাইসটা খুলে ফেলা। এই ডিভাইসটা একমাত্র তোমার বাবা জেমসই খুলতে পারবে। কিন্তু ড্যান তার বাবাকে তো একদমই পছন্দ করে না, সে তার বাবার থেকে কোনো সাহায্য নিতে একদমই রাজি না। তবে অ্যামি জোরাজুরিতে সে তার বাবার কাছে চলে যায় ডিভাইসটা খুলতে। তবে সমস্যা হলো ড্যানের সাথে তার বাবা জেমসের কখনোই মিলত না। তারা দুজন এক জায়গায় হওয়া মাত্রই ঝামেলার সৃষ্টি হবে, এটাই তাদের দৈনন্দিন বিষয়। সে তার বাবাকে প্রশ্ন করে, তুমি কেন আমাকে আর মাকে একা রেখে পালিয়েছিলে? তোমার কাছ থেকে আমি কোনোদিন সাহায্য পাইনি, তোমার মতো বাবা থাকা চেয়ে না থাকাই ভালো। একমাত্র তোমার জন্য মা আর আমাকে কষ্ট করতে হয়েছে। তার কথা শুনে জেমস বলে, শোনো ড্যান, আমি তোমাদের ভালোর জন্যই সেখান থেকে চলে এসেছিলাম। যখন আমি ভিয়েতনাম থেকে ফিরে আসি তখন আমি অন্ধকার জগতের মধ্যে ছিলাম। কথা কথা রাগ উঠত, প্রচন্ড রাগছড়া এবং তোমাদের জন্য ক্ষতিকর ছিলাম। আমি যদি তোমাদের জীবন থেকে না পালিয়ে আসতাম তাহলে তোমাদের জীবনটা জাহান্নাম হয়ে যেত। বরং তোমাদের ভালোর জন্যই সেখান থেকে চলে এসেছিলাম। বাবার কথা শুনে ড্যান জানায়, তুমি একজন কাপুরুষ তাই পালিয়েছিলে, কিন্তু আমি কখনোই পালাবো না। এরপর সে তার বাবার কাছে আর কোনো প্রকার সাহায্য না নিয়ে অ্যামিকে এসে জানায়, আমার আসলে এই যুদ্ধে যাওয়া উচিত। আমাদের মতো করে যদি সবাই পালিয়ে যায় তাহলে কে যুদ্ধ করবে? আর তুমি তো জানো আমি কতটা শক্তিশালী, আমি যেভাবে হোক এই যুদ্ধটা শেষ করে বাড়ি ফিরে আসবো। কিন্তু অ্যামি বলে, আমি রাজি হলো, তোমার মেয়ে মিউরি কি তোমাকে যেতে দিবে? এবার ড্যান তার মেয়েকে এই কথাটা বলা মাত্রই সে কান্নায় ভেঙে পড়ে। সে কোনোভাবে তার বাবাকে যুদ্ধে যেতে দিবে না। তবে ড্যান তার মেয়েকে আশ্বাস দিয়ে সে ক্যাম্পে চলে আসে, যেখান থেকে তাদেরকে পাঠানো হবে। ক্যাম্পের ভিতরে লেফটেন্যান্ট হার্ট তাদের সবাইকে জানায়, তোমাদের 7 দিনের জন্য ভবিষ্যতে পাঠানো হচ্ছে। এই 7 দিন যুদ্ধ করার পর কেউ যদি বেঁচে থাকে তাহলে তোমাদের হাতে লাগানো আর্মব্যান্ডের সাহায্যে আমরা তাকে বর্তমানে অর্থাৎ 2051 সাল থেকে 2022 সালে ফিরিয়ে নিয়ে আসবো। আর কেউ যদি মারা যায় তাহলে তার পরিবারকে 10 কোটি টাকা দেওয়া হবে। তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে ভবিষ্যতে গিয়ে ফোর্টিফাইড রিসার্চ ফ্যাসিলিটি সেন্টারে গিয়ে যোগদান করা, যেটা রয়েছে সমুদ্রের মাঝখানে। ফোর্টিফাইড ডিভাইস ছাড়া কিন্তু কোনোভাবে তোমাদের আর্ম ব্যান্ড কাজ করবে না। তোমাদের দায়িত্ব হচ্ছে সেখানকার লোকদের রিসার্চ করতে সহযোগিতা করা। আর ভবিষ্যতে যে ধরনের এলিয়েন রয়েছে তাদের নাম হচ্ছে হোয়াইট স্পাইক। এই হোয়াইট স্পাইক সপ্তাহে 6 দিন পুরো শহরে তাণ্ডব চালিয়ে পরের দিন গুহায় চলে যায় রেস্ট করার জন্য। আর সেই দিনে বেঁচে থাকা সুন্দরকে বর্তমানে নিয়ে আসা হয়। সামনে থেকে নোরা নামের একটা মেয়ে প্রশ্ন করে, আমরা কাদের সঙ্গে লড়বো বা তারা কি ধরনের দেখতে, তাদের কোনো ছবি বা ভিডিও দেখাচ্ছেন না কেন? লেফটেন্যান্ট হার্ট জানায়, আমরা সব জেনে বুঝে ছবিগুলো পাবলিকালি শেয়ার করছি না, কারণ হোয়াইট স্পাইকদের ছবি দেখলে কোনো মানুষই যুদ্ধ করার জন্য ভবিষ্যতে যাবে না। তো পরদিন রাতের বেলা সবাই যখন রেস্ট করছিল তখনই আচমকে অ্যালার্ম বেজে উঠলে সবাইকে ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। দেন লেফটেন্যান্ট হার্টকে বলে, আজকে কেন, আমাদের তো 2 দিন পরে যাওয়ার কথা। লেফটেন্যান্ট হার্ট জানায়, ভবিষ্যতে আমাদের যে রিসার্চ ল্যাব সেন্টারগুলো রয়েছে তার মধ্যে একটা বাদে সবগুলো এলিয়েন বা হোয়াইট স্পাইকরা ধ্বংস করে দিয়েছে। এখন সর্বশেষ ল্যাব সেন্টারেও হোয়াইট স্পাইকরা আক্রমণ করেছে। আমাদের যে কোনো মূল্যে হোক সেই ল্যাব সেন্টারকে বাঁচাতে হবে, কারণ সেখানেই হোয়াইট স্পাইকদের মারার জন্য টক্সিন তৈরি করা হচ্ছে। এরপর সকল সোলজারকে একটা রুমের মধ্যে নিয়ে তাদেরকে প্রস্তুতি নিতে বলে। সবার যখন প্রস্তুতি নেওয়া শেষ তখনই তাদের সবাইকে জাম্পলিং মেশিনের সাহায্যে 2051 সালের ভবিষ্যতে পাঠানো হয়। কিন্তু এখানে বাদে এক বিশাল ঝামেলা। কোঅর্ডিনেটের প্রবলেম থাকার জন্য সবাই আকাশের উপর থেকে আছড়ে পড়তে শুরু করে। যদিও তাদের সেফলি ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু ডিভাইসের প্রবলেম থাকার জন্য সেটা আর হলো না। এখন এত উপরে থেকে প্রচণ্ড স্পিডে আছড়ে পড়ার জন্য অনেকেই মারা যায়, কিন্তু বাকি ড্যান এবং তার কিছু সহযোগী একটা সুইমিং পুলের মধ্যে পড়ার জন্য এই যাত্রায় তাদের প্রাণ রক্ষা পায়। ড্যান পানি থেকে উপরে উঠে তাদের সামনে মায়ামি বিচটাকে দেখতে পায়, যেটা বর্তমানে শ্মশানে পরিণত হয়েছে। মানে এলিয়েন বা হোয়াইট স্পাইকরা পুরো শহরটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। এই সময় হেডকোয়ার্টার থেকে একজন লেডি কর্নেল ড্যানকে জানায় পুরো শহর হোয়াইট স্পাইকরা দখল করে নিয়েছে, যার জন্য আগামী কয়েক মিনিটের মধ্যে পুরো শহরে বোম ফেলে সবকিছু ধ্বংস করে ফেলা হবে। কিন্তু এর আগে তোমার টিমকে কিছু কাজ করতে হবে। তোমাদের পাশে বিল্ডিং এ আমাদের রিসার্চ ল্যাবে কিছু সায়েন্টিস্ট আটকে আছে, তোমরা দ্রুত সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো। মনে রাখো তোমাদের হাতের সময় খুবই কম। যথারীতি ড্যান তার টিমকে নিয়ে সেই রিসার্চ ল্যাব সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পুরো শহর অবস্থা খুবই ভয়াবহ, চারিদিকে আগুন জ্বলছে, সকল বিল্ডিং তছনছ করে ফেলা হয়েছে। কিছু সৈন্য লাশ রাস্তার মাঝে পড়ে আসে, যারা 2022 সাল থেকে এখানে যুদ্ধ করতে এসেছিল। এমন ভয়াবহ দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ড্যান তাদের সবাইকে আশ্বাস দেয়, তেমন কিছুই হবে না, আমরা সেফলি বাড়ি ফিরে যাব। এরপর তারা সেই রিসার্চ ল্যাব সেন্টারে গিয়ে একটা এলিয়েনের স্যাম্পল নেয়, যেটা তাদের পরবর্তীতে প্রয়োজন হবে।
এবার তারা একটু সামনে গিয়ে লক্ষ্য করে যে ল্যাব সেন্টারের সকল সায়েন্টিস্টকে হোয়াইট স্প্যাকরা মেরে ঝুলিয়ে রেখেছে। এই খবরটি লেডি কর্নেলকে দেওয়া মাত্র সে জানায়, তোমরা দ্রুত ল্যাব রুমে গিয়ে সকল হার্ড ডিস্ক এবং বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসো। যথারীতি তারা ল্যাব রুমে গিয়ে সকল জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে, কিন্তু এর মধ্যে লেডি কর্নেল আবারও জানায়, তোমরা দ্রুত বিল্ডিং থেকে বাইরে চলে আসো, আর 6 মিনিটের মধ্যে পুরো মায়ামি শহরকে বোম ড্রপ করে উড়িয়ে দেওয়া হবে। আমরা চাইলেও বোম ফেলা আটকাতে পারবো না। তোমরা জলদি এই শহর থেকে পালাও, না হলে তোমরা মারা পড়বে। অতএব ড্যান তার টিম নিয়ে বিল্ডিং থেকে যে না নিচে নামতে যাবে, ঠিক তখনই তারা জীবনের সবচেয়ে আজব একটা জিনিস দেখে। তারা লক্ষ্য করে যে কিছু এলিয়েন তাদের উপরে শুয়ে আছে এবং ভয়ানকভাবে বারবার তাদের দিকে তাকাচ্ছে। এবার ড্যানরা কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে হোয়াইট স্প্যাকরা আক্রমণ করে বসে। হোয়াইট স্প্যাকরা মূলত এক টাইপের তীর দিয়ে মানুষের গায়ে আঘাত করত। এই তীর হিউম্যান বডিতে লাগা মাত্রই সেই ব্যক্তি মারা যাবে। এবার হোয়াইট স্প্যাকদের লক্ষ্য করে ড্যানরা গুলি ছুটতে শুরু করে, কিন্তু লাভের লাভ তেমন কিছুই হয় না। অ্যাকচুয়ালি এই গুলিগুলো তাদের শরীরে লাগলেও চামড়া শক্ত থাকার জন্য তেমন কোনো ক্ষতি হয় না। এর মধ্যে হোয়াইট স্প্যাকরা আক্রমণ করে কয়েকজন সৈন্যকে মেরে ফেলে। বাকি সৈন্যদের বাঁচানোর জন্য ড্যান পিছনে থেকে ব্যাকআপ দিতে গিয়ে সে নিজে ফেসে যায়। একটা হোয়াইট স্প্যাক তাকে যেই না মারতে যাবে, ঠিক তখনই রবার্ট এসে সেটাকে মেরে ফেলে। রবার্টের কাছে থেকে আমরা জানতে পারি যে এলিয়েনের বুকে বা গলার মধ্যে গুলি করলে তবে তাকে মারা সম্ভব, এছাড়া আর কোনোভাবে তাকে মারা পসিবল না। এবার ড্যান সবাইকে নিয়ে বাইরে চলে আসা মাত্র ঝাঁকে ঝাঁকে এলিয়েনরা তাদের পিছনে আসতে শুরু করে। উপর থেকে পাইলটরা প্রস্তুত পুরো মায়ামি শহরে বোম ড্রপ করার জন্য। ড্যানরা পাগলের মতো চারিদিকে দৌড়াচ্ছে। তারা বুঝে উঠতে পারছিল না যে এখন তারা কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করবে। এই সময় তারা সামনে লক্ষ্য করে দেখে যে কিছু গাড়ি আসছে তাদেরকে রিসিভ করার জন্য, কিন্তু গাড়িগুলো তাদের কাছে আসার আগেই হোয়াইট স্প্যাকরা সেই গাড়িগুলোর উপরে অ্যাটাক করে বসে। এই দৃশ্য দেখে তো ড্যানরা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবার তারা বাঁচবে কি করে? সামনে থেকে হোয়াইট স্প্যাকরা সাহায্য করতে আসা সকল সৈন্যকে নির্মমভাবে হত্যা করে দেয়। ড্যান সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই সময় উপর থেকে পাইলটরা একের পর এক বোম ড্রপ করে বেশ কিছু হোয়াইট স্প্যাককে মেরে ফেললেও বাকিরা ড্যানদের পিছনে পড়ে যায়। এদিকে ড্যানদের একজন সৈন্য নিচে পড়ে যাওয়াতে তারা বেশ বড় একটা বিপদের সম্মুখীন হয়। সামনে থেকে একগুচ্ছ হোয়াইট স্প্যাক আসছে তাদেরকে অ্যাটাক করার জন্য। যদি তারা পালিয়ে যেতে চায় তাহলে কিছুক্ষণের মধ্যেই হোয়াইট স্প্যাকরা সবাইকে মেরে ফেলবে। আবার তারা যদি হোয়াইট স্প্যাকদের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে বোম বিস্ফোরণের জন্য সবাই মারা পড়বে। ঠিক এমন কঠিন পরিস্থিতির মধ্যে দুজন সৈন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করে, অর্থাৎ তারা হোয়াইট স্প্যাকদের দিকে লাগাতার গুলি চালিয়ে ড্যান সহ বাকি সবাইকে সেখান থেকে পালাতে বলে। এরপর ড্যানরা কোন রকমে সেই জায়গা থেকে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারলেও বাকি দুজন সৈন্য বোমের আঘাতে হোয়াইট স্প্যাকদের সাথে সেখানে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। দুদিন পর ড্যানের জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটাল আবিষ্কার করে, যেখানে তার মতো আর কিছু আহত সৈন্যরা রয়েছে। এরপর সে তার সহযোগী চার্লিকে সাথে নিয়ে বাইরে এসে লক্ষ্য করে যে এটা হচ্ছে ডমিনিকান রিপাবলিকের অপারেটিং বেস। এখানে তাদের মতো আরও বহু সৈন্য আছে। একটুবার ড্যানের সাথে রবার্টের কথা শুনে আমরা জানতে পারি যে সে মোট 3 বার এই মিশনে এসেছে। তার গলার মধ্যে এলেনের শরীরের একটা অংশ লকেট হিসেবে লাগানো রয়েছে। ডাক্তার জানিয়েছে তার শরীরের মধ্যে ক্যান্সার, আগামী 6 মাসের মধ্যে সে মারা যাবে। রবার্ট তার বাকি জীবনটা ভালো কাজে ব্যবহার করতে চায়। সে পৃথিবীর মানুষের জন্য কিছু করতে চায়। সে কাপুরুষের মতো পালিয়ে বাঁচতে চায় না, সে বীরের মতো মরতে চায়। তারা যখন এই কথাগুলো বলছিল তখনই একজন সৈন্য এসে জানায় লেডি কর্নেল ড্যান এবং চার্লির সাথে মিট করতে চায়। যথারীতি তারা দুজন গিয়ে লেডি কর্নেলের সাথে মিট করে। ড্যানের তাকে দেখে এক অদ্ভুত মায়া কাজ করে, মনে হচ্ছে সে তার খুব পরিচিত, কিন্তু কে এই মেয়ে? ড্যানের কপালে চিন্তার ফাঁস দেখে লেডি কর্নেল জানায় সে হচ্ছে তার পিচে মেয়ে মিউরি। তার নিজের মেয়ে এত বড় হয়েছে দেখে ড্যান আবেগে আপ্লুত হয়ে পড়ে। মিউরি তাকে জানায় বর্তমানে পুরো পৃথিবীতে জনসংখ্যা 5 লাখেরও কম। সবাই এতদিন থেকে যুদ্ধ করে আসলেও তেমন কোনো সফলতা আসেনি। আমরা যদি এলিয়েনদের হত্যা করার কোনো সমাধান বের করতে না পারি তাহলে আর কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবী থেকে মানবজাতির নাম মুছে যাবে। মিউরি অনেক চেষ্টা করছে এলিয়েন বা হোয়াইট স্প্যাকদের কিভাবে মারা যায় তার একটা সমাধান বের করতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। এবার সে ড্যানকে একটা ভিডিও দেখিয়ে বলে হোয়াইট স্প্যাকদের মধ্যে একটা ফিমেল রয়েছে যাকে প্রত্যেকটা মেল প্রোটেক্ট করে। মেয়ে হোয়াইট স্প্যাকটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের। সে সবসময় মাটির নিচে গর্ত বানিয়ে লুকিয়ে থাকে, আর বাকি মেল হোয়াইট স্প্যাক নিজেদের জীবনের বিনিময় হলেও ফিমেলকে রক্ষা করে। কিন্তু শকিং বিষয় হলো আমরা একটা টক্সিন বা বিষ তৈরি করে হোয়াইট স্প্যাকদের উপরে প্রয়োগ করেছিলাম। মেলরা সেই টক্সিনে মারা গেলেও ফিমেলটার কিছু হয়নি। এখন আমাদের সেই ফিমেল হোয়াইট স্প্যাকটাকে যেভাবে হোক খাঁচায় বন্দি করে এটা দেখতে হবে যে বিষ প্রয়োগেও সে কেন মারা যায়নি। এটাই আমাদের শেষ আশা। আমরা যদি কোনোভাবে সেই ফিমেলটাকে বন্দি করতে পারি তাহলে আমরা একটা সমাধান পেয়ে যাব, আর কোনোভাবে যদি সে পালিয়ে যায় তাহলে আমরা হয়তো দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যাব। অতএব তারা কয়েকটা চপার নিয়ে ফিমেল হোয়াইট স্প্যাকটাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। ড্যান মিউরিকে প্রশ্ন করে তারা হঠাৎ কই থেকে আসলো, আর তারা এমন জঘন্যভাবে মানুষকে হত্যা কেন করছে। মিউরি জানায় এখনো পর্যন্ত জানা যায়নি তারা কই থেকে আসলো বা তাদেরকে কে পাঠিয়েছে। আমরা একটা ডেডলি বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা তাদের খাবার। না তারা কোনো টেকনোলজি চায়, না তারা কোনো ডিভাইস চায়, না তারা কোনো টাকা চায়, তারা শুধু আমাদের বডিকে খাবার হিসেবে গ্রহণ করতে চায়। মিউরির মুখে এমন ভয়ঙ্কর তথ্য শুনে ড্যান বেশ টেনশনে পড়ে যায়।
এরপর তারা সেই গুহার কাছে পৌঁছে যায় যেখানে ফিমেল হোয়াইট স্প্যাকটা অবস্থান করছে। প্রথমে কিছু শূন্য সেই ফিমেল হোয়াইট স্প্যাকটাকে রশি দিয়ে বেঁধে খাঁচার মধ্যে বন্দী করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। অ্যাকচুয়ালি এটা ছিল প্রচন্ড পরিমাণে শক্তিশালী, যার জন্য 14-15 জন সৈন্য মিলেও তার কিছুই করতে পারছিল না। উল্টো সৈন্যরাই বরং তার হাতে খুবই বাজেভাবে মারা যেতে শুরু করে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে ড্যান মিউরিকে বসে থাকতে বলে সে গুহার ভিতরে চলে যায়। তবে ফিমেল হোয়াইট স্প্যাকটার সামনে যাকে পাচ্ছিল তাকে মেরে ফেলছিল। এ সময় মিউরি চালাকি করে তাকে ধরার জন্য তার হাতের মধ্যে গুলি করে বসে। এই ঘটনায় ফিমেল হোয়াইট স্প্যাকটা প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠে। তার চেঁচানোর আওয়াজ শুনে বাকি মেল হোয়াইট স্প্যাকরা সবকিছু ভেঙে চড়ে তাকে বাঁচানোর জন্য তার দিকে আসতে শুরু করে। চপারের উপর থেকে ড্যান লক্ষ্য করে যে অবস্থা খুবই খারাপ। যেভাবে হোয়াইট স্প্যাকরা এদিকে আসছে, এভাবে আসতে থাকলে আর কিছুক্ষণের মধ্যে তার মেয়ে সহ বাকি সৈন্যরা সবাই মারা পড়বে। অতএব সে আর দেরি না করে তখনই গুহায় চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য। সে ভিতরে গিয়ে কোনো মতে ফিমেল হোয়াইট স্প্যাকটাকে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এরপর সেই খাঁচা নিয়ে হেলিকপ্টারগুলো উড়ে যেতে শুরু করলে বাকি হোয়াইট স্প্যাকরা আক্রমণ করে বসে। তবে পাইলট কোন মতে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর এদিক থেকে ড্যান এবং মিউরি একটা মেশিন গান দিয়ে হোয়াইট স্প্যাকদের তুলোধনা করে সেখান থেকে সমুদ্র সৈকতে চলে আসে। মিউরি তাকে জানায়, আমি সারাটা জীবন চেষ্টা করেছি তোমার মতো হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাদেরকে একা রেখে পালিয়েছিলে, ঠিক তোমার বাবা জেমসের মতো। ড্যান জানায়, নো, এটা কোনোভাবে হতে পারে না, আমি এমনটা কখনোই করতে পারি না। মিউরি জানায়, আমি তোমার অতীত জানি, যে সময়টা তুমি পার করেছো। আমি তো বর্তমানে আমার সময়ে আছি, কিন্তু তুমি তো টাইম ট্রাভেল করে এখানে এসেছো, অর্থাৎ আমার সময়ে এসেছো। কাজে তোমার সাথে 2022 সাল থেকে 2051 সালের মধ্যে যা হয়েছে সেটা আমি জানি, তুমি না। ড্যান জানায় আমার সাথে কি হয়েছিল আর আমি মারা যাওয়ার আগে কেমন ছিলাম। মিউরি জানায়, তুমি তোমার লাইফ নিয়ে একদমই খুশি ছিলে না। আমার বয়স যখন 16 বছর, তুমি তখন মাকে ডিভোর্স দিয়ে অন্যত্র চলে গিয়েছো, কিন্তু আমি বরাবরই চেষ্টা করেছি তোমার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। এর 1 বছর পর কার অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়। মিউরির কথা শুনে ড্যান তো প্রচন্ড অবাক হয়ে যায়, ওইসব কি বলছে? আমি আর মিউরিকে যে পরিমাণ ভালোবাসতাম, এত ভালোবাসা সত্ত্বেও আমি কিভাবে তাদেরকে ছেড়ে দিলাম। ড্যান বেশ টেনশনে পড়ে যায়, তার সাথে 2022 সালের পর আসলে কি হয়েছিল। আর মিউরি যা বলছে তা যদি সঠিক হয় তাহলে তো খুবই খারাপ হয়ে যাবে। এই ধরনের উচ্ছিষ্ট বা বিচ্ছিন্ন জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। সে যাই হোক, এরপর ফিমেল হোয়াইট স্প্যাকটাকে ডিপ সয়েল 9 সেন্টারে নিয়ে আসা হয়। এটা হচ্ছে সেই স্থান যেখানে টাইম ডিসপ্লেসমেন্ট ডিভাইসটা রয়েছে, অর্থাৎ অতীত থেকে বর্তমানে টাইম ট্রাভেল করার যন্ত্র। এদিকে হোয়াইট স্প্যাকটাকে একটা খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে তার উপরে রিসার্চ করার জন্য। সে অনেক চেষ্টা করছে এখান থেকে মুক্ত হতে, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব নয়। মিউরি এই ফিমেল হোয়াইট স্প্যাকটার গায়ে থেকে অনেকগুলো স্যাম্পল নিয়েছে টক্সিন বানানোর জন্য। সে প্রায় 1000-এরও বেশি টক্সিন তৈরি করেছে এটা দেখার জন্য যে তার শরীরে কোনটা কাজ করে। তারা যদি সফলভাবে টক্সিন তৈরি করতে পারে তাহলে খুব সহজেই এই যুদ্ধটা জিততে পারবে। মিউরি সেই ফিমেল হোয়াইট স্প্যাকটার ডিএনএ স্যাম্পল দিয়ে টক্সিন বানানোর চেষ্টা করে প্রথমে কয়েকবার ব্যর্থ হয়, কিন্তু সে কোনোভাবে দমে যাওয়ার মানুষ না, সে বারবার চেষ্টা করতে থাকে। মিউরি তার বাবাকে জানায়, আমি যদি এলিয়েনদের মারার জন্য টক্সিন তৈরি করতে সফল হই তাহলে তোমাকে সেই স্যাম্পলটা নিয়ে অতীতে যেতে হবে। আমাদের হাতে সময় বেশি নেই, তুমি অতীত থেকে সায়েন্টিস্টদের সহযোগিতায় আরও বেশি পরিমাণ টক্সিন তৈরি করে গোটা এলিয়েন জাতিটাকে ধ্বংস করে দিও। এমনিতেই বর্তমানে এলিয়েনদের সংখ্যা বহু পরিমাণে বেড়ে গিয়েছে, তাদেরকে না মারা হলে একটা সময় মানবজাতি দুনিয়া থেকে মুছে যাবে। তারা যখন এসব কথা বলছিল তখন একটা ভালো খবর আসে, মিউরি তার রিসার্চে সফল হয়েছে, অর্থাৎ সে ফিমেল স্প্যাকটাকে মারার টক্সিন বা বিষ তৈরি করতে সক্ষম হয়েছে। অ্যান্ড এই টক্সিন দিয়ে পুরো এলিয়েন জাতিটাকে ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু এই সময় আবার সেই ফিমেল এলিয়েনটা ঘুম থেকে জাগ না পেয়ে প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে। তার চেঁচানোর শব্দ শুনে বাকি এলিয়েনরা সে ডিপ সয়েলে অ্যাটাক করে বসে। তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাদেরকে আটকানো একেবারে অসম্ভব। কিছু শূন্য তাদের দিকে গুলি ছুড়লেও তেমন কোনো লাভই হয় না। এলিয়েনগুলো ডিপ সয়েলের ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করে। উপরে থেকে বেশ কিছু যুদ্ধবিমান দিয়ে তাদের উপরে গুলি করা হলেও তেমন কোনো লাভ হয় না। তারা বংশ বিস্তার করে এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে তাদেরকে আটকানো একেবারে অসম্ভব। পুরো ডিপ সয়েল এলিয়েন বা হোয়াইট স্প্যাকরা নিজেদের দখলে নিয়েছে। এদিকে মিউরি তার বাবা ড্যানকে টাইম মেশিনের কাছে নিয়ে যাচ্ছে। তার বাবা যদি অতীতে ফেরত যেতে না পারে তাহলে আর কোনো আশায় থাকবে না, যার জন্য ড্যানকে যেভাবে হোক অতীতে পাঠাতে হবে। অন্যদিকে কিছু মেল স্প্যাক গিয়ে ফিমেল স্প্যাকটাকে শিকল ছেড়ে উদ্ধার করে। শিকল থেকে মুক্ত হওয়া মাত্রই ফিমেলটা প্রতিশোধ নেওয়ার জন্য চারিদিকে তাণ্ডব লীলা শুরু করে দেয়। এদিকে মিউরি এবং ড্যান যেই না টাইম মেশিনের দিকে যাবে ঠিক তখনই সামনে থেকে একগুচ্ছ এলিয়েন তাদের উপরে অ্যাটাক করে বসে। তারা দুজন কোন মতে এলিয়েনদের আহত করে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। তারা দুজন পালানোর আগে একটা হোয়াইট স্প্যাক মিউরিকে ঘায়েল করে দেয়। মিউরি বুঝে গিয়েছে সে আর বাঁচবে না, খুব শীঘ্রই সে মারা যাবে। সে তার বাবা ড্যানকে টক্সিন স্যাম্পল দিয়ে জানায়, তোমাকে যে কোনোভাবে হোক এই যুদ্ধটা হতে দেওয়া যাবে না। তুমি এই যুদ্ধটা শুরুর আগেই এলিয়েনদেরকে পুরোপুরি ধ্বংস করে দিও।
যদি একবার এই যুদ্ধটা শুরু হয়ে যায় তাহলে বহু মানুষ মারা যাবে। ড্যান জানে সমস্যা নেই, সে এই যুদ্ধটা শুরুর আগেই এলিয়েনদেরকে শেষ করে দিবে। মিউরি লক্ষ্য করে ড্যানের সময় শেষের দিকে, তাকে এখন চলে যেতে হবে। সে তার বাবাকে যেই না শেষ বিদায় দিতে যাবে ঠিক তখনই একটা এলিয়েন এসে তাকে নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। ড্যান অনেক কষ্টে তার মেয়ের হাত আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মেয়েটি ছলছল চোখে তার বাবাকে শেষ বিদায়টা বলে দেয়। আর ঠিক তখনই ড্যান ওয়ার্মহোলের সাহায্যে অতীতে অর্থাৎ 2022 সালে ফেরত চলে আসে। সে একা আসেনি, তার সাথে আরো অনেকে এসেছে, মানে যারা যুদ্ধে গিয়ে বেঁচেছিল তারা সবাই এসেছে। ড্যান লেফটেন্যান্ট হার্টকে জানায় তার কাছে এলিয়েন মারার টক্সিন রয়েছে, এটা নিয়ে দ্রুত এমন বেশি বেশি টক্সিন তৈরি করে ভবিষ্যতে পাঠিয়ে দাও। কিন্তু সে জানায় তারা যে জাম্পলিং এর সাহায্যে ভবিষ্যতে ভ্রমণ করত সেটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, এখন আর কোনোভাবে ভবিষ্যতে টক্সিন এবং মানুষ পাঠানো পসিবল না। তার কথা শুনে ড্যান খুবই কষ্ট পায়, তার কাজটা অধুরায় রয়ে গেল। পরদিন ড্যান বাসায় এসে তার মেয়েকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তার এই পিচ্ছি মিউর মেয়েটাই ভবিষ্যতে গিয়ে এলিয়েনদের মারার ওষুধ বানাবে, আর তার ওষুধ দিয়ে পুরো বিশ্বের মানুষকে রক্ষা করা হবে। যদিও ড্যান ভবিষ্যতে গিয়ে তার মেয়ের বানানো টক্সিন নিয়ে এসেছে, তবে মিউরির প্রতিভা আছে সেটা বলতেই হবে। গাইস, আরেকটা বিষয় বলে দিই, আপনারা সিনেমার সাথে বাস্তবতা মেলাতে যাবেন না, তাহলে সবকিছু গুলিয়ে যাবে। আপনারা শুধু সিনেমাটা এনজয় করুন, ঠিক আছে? কারণ অনেক সিনেমায় অবাস্তব হয়ে থাকে, বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না। সে যাই হোক, পরদিন ড্যান রবার্টের সাথে মিট করে তাকে জানায় আমাদের যে কোনোভাবে হোক এলিয়েনদের সাথে যুদ্ধটা শুরুর আগেই বন্ধ করতে হবে। রবার্ট জানায় কিভাবে আমরা শুরু করবো সেটাই তো জানি না। ড্যান জানায় তোমার গলার মধ্যে যে এলিয়েনের খুলিটা আছে সেটার মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি। যথারীতি তারা দুজন মাইকেলের কাছে চলে যায় এই খুলিটা পরীক্ষা করার জন্য। মাইকেল খুলিটা পরীক্ষা করে জানায় এর মধ্যে রক্ত বা অন্য কিছু অস্তিত্ব নেই, তবে এই খুলির আশেপাশে এক ধরনের ছাই রয়েছে, যে ছাইগুলো একমাত্র আগ্নেয়গিরির আশেপাশে দেখতে পাওয়া যায়। এই ধরনের ছাই যত সম্ভব চায়না, রাশিয়া বা কোরিয়ার মাঝামাঝি কোনো একটা স্থানে পাওয়া যেতে পারে। তবে যারা আগ্নেয়গিরি সম্বন্ধে এক্সপার্ট তারাই সঠিকভাবে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর ড্যান সবাইকে নিয়ে তার ক্লাসের স্টুডেন্ট মার্টিনের কাছে চলে যায়, যে আগ্নেয়গিরি সম্বন্ধে অনেক জ্ঞান রাখে। ড্যান মার্টিনকে জিজ্ঞাসা করে যে এলিয়েন কখনো রাশিয়ার বাইরে যায়নি, তাহলে কিভাবে তার শরীরের মধ্যে চায়না বা কোরিয়ার আগ্নেয়গিরির ছাই পাওয়া যায়। মার্টিন জানায় এর একটা কারণ হচ্ছে মিলেনিয়াম ইরাপশন। 946 খ্রিস্টাব্দে চ্যাংবাই আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছিল, যেটা চায়না এবং কোরিয়ার মাঝামাঝি অবস্থিত। সেই বিস্ফোরণের ফলে পুরো অর্ধেক দুনিয়া ছাই দিয়ে একাকার হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি সেই বিস্ফোরণের শক্তি প্রায় কয়েক হাজার পারমাণবিক বোম ফাটা চেয়েও বেশি শক্তিশালী ছিল। এই বিস্ফোরণের ফলে কয়েকটা দেশে বরফের যুগ শুরু হয়ে যায়, আর এখনও সেখানে খোঁজ করলে বরফের নিচে সেই ছাইগুলো খুঁজে পাওয়া যাবে। ড্যান জানে তুমি কি বলতে পারবে যে এই লোকেশনটা রাশিয়ার ঠিক কোথায় অবস্থিত? মার্টিন জানে অবশ্যই, সে তার ল্যাপটপের মাধ্যমে একটা বরফের পাহাড় দেখে বলে এটা হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় গ্লেশিয়ার। এখানে একজন ব্যক্তি ড্রিল করে 400 মিটার নিচ থেকে ছাই খুঁজে পেয়েছিল, মানে ঠিক সেই সময় থেকে এলিয়েনরা বরফ খোদা করতে করতে উপরের দিকে আসছে। হয়তো তারা 2035 সালের দিকে মাটির উপরে এসে মানুষদের উপরে অ্যাটাক করবে। এখন ড্যান দেশে রাশিয়ার ভলকানোতে গিয়ে বাকিরা দেখতে হবে যে আসলে সেখানে এলিয়েনরা কি করছে। ড্যানরা এখন জানে তাদেরকে কি করতে হবে এবং কোথায় যেতে হবে, কিন্তু মার্কিন সরকারের কর্মকর্তারা কোনোভাবে তাদেরকে সাহায্য করতে রাজি না। প্রায় সব দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান, এমন গরম পরিবেশের মধ্যে কোনোভাবে রাশিয়াতে যাওয়া পসিবল না। ড্যান মার্কিন সরকারের কাছে কোনো সাহায্য না পেলেও সে জানে তাকে এই কাজে কে সাহায্য করতে পারে। সে তার বাবা জেমসের কাছে চলে যায় সাহায্য নেওয়ার জন্য। জেমসও কোনো প্রকার টাল বাহানা না করে রাজি হয়ে যায়। এরপর তারা যাওয়ার আগে বেশ কিছু টক্সিন নিয়ে যায় এলিয়েনদেরকে মারার জন্য, যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবে। এখন তারা প্লেনে করে রাশিয়ার গ্লেশিয়ারে পৌঁছে যায়, যেখানে এলিয়েনরা থাকতে পারে। তারা অনেক খোঁজাখুঁজি করে সেই জায়গাটা পেয়ে যায় যেটার জন্য তারা এতদিন থেকে অপেক্ষা করছিল। এবার তারা বরফের নিচে এলিয়েনদের খুঁজতে যাওয়ার জন্য সেখানে বিশাল একটা এক্সপ্লোশন করে। এই এক্সপ্লোশনের ফলে সেই জায়গাটা উন্মোচন হয়ে যায় যেটা তারা খুঁজছিল। এরপর তারা বন্দুকাতে নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করে। গুহার চারিদিকে শুনশান নীরব, সবার মনে এক অজানা ভয় আতঙ্ক কাজ করছে। এখন যদি আচমকা এলিয়েনরা আক্রমণ করে বসে তাহলে কি হবে? সবাই দুরুদুর্বুকে ভিতরে গিয়ে লক্ষ্য করে যে তাদের সামনে রয়েছে বিশাল এক এলিয়েন স্পেসশিপ, যেটার মধ্যে সকল এলিয়েন ঘুমিয়ে রয়েছে। ড্যান সবাইকে জানায় এখন আর আমাদের ভয় নেই, মার্কিন সরকারকে বলতে পারবো যে আমরা সঠিক, আমাদের কাছে এলিয়েনদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। এখন যদি তোমরা কেউ এখান থেকে ফিরে যেতে চাও তাহলে চলে যেতে পারো, আমি আটকাবো না। কিন্তু সবাই জানায় তারা কেউই চলে যেতে রাজি না, তারা এলিয়েনদেরকে মারার পরেই এখান থেকে চলে যাবে। অতএব ড্যান তার বাবা এবং চার্লিকে বাইরে পাহাড়ে রেখে বাকিরা এলিয়েনদের স্পেসশিপে প্রবেশ করে। তারা স্পেসশিপের ভিতরে গিয়ে একটা আজব জিনিস লক্ষ্য করে। কি সেই জিনিস? অ্যাকচুয়ালি তাদের সামনে ভিন্ন প্রজাতির মৃত এলিয়েন রয়েছে। এরা কিন্তু হোয়াইট স্পাইক না, মূলত এই এলিয়েনরাই পৃথিবীতে এসেছিল অ্যাটাক করার জন্য। তবে দুর্ভাগ্যবশত তাদের স্পেসশিপ নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা সবাই মারা গিয়েছে। তবে অন্য হোয়াইট স্পাইক্সরা হাইবারনেশনে থাকার জন্য তারা এখনও জীবিত। মূলত অন্য প্রজাতির এলিয়েনরা হোয়াইট স্পাইক্সের ব্যবহার করে পুরো দুনিয়াটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য তারা সবাই মারা গিয়েছে।
এবার ড্যানরা প্রত্যেকে দ্রুত কাজ করতে চায়, তারা আর কোনো প্রকার রিস্ক নিতে রাজি না। এখন তারা যে না এলিয়েনদের টক্সিন দিয়ে হত্যা করতে যাবে, ঠিক তখনই বাকি এলিয়েনদের ঘুম ভেঙে যায়। এলিয়েনগুলো বাইরে বের হয়ে সবার উপরে আক্রমণ করে বসে। ড্যানরা লাগাতার গুলি চালাচ্ছিল তাদেরকে মারার জন্য, কিন্তু এর মাঝে 3টে এলিয়েন বাইরে পালিয়ে যায়। গেটের মধ্যে পাহাড়ে ছিল জেমস এবং চার্লি। তারা দুজন কোন মতে 2টা এলিয়েনকে মারতে পারলেও বাকি একটা ফিমেল এলিয়েন সেখান থেকে পালিয়ে যায়। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্ধর্ষ এলিয়েন। স্পেসের ভিতরে একের পর এক এলিয়েন হাইবারনেশন থেকে বাইরে আসছে। আলবার্ট বুঝে গিয়েছে মানবজাতিকে রক্ষা করতে হলে তাদেরকে বলিদান দিতে হবে, না হলে এলিয়েনরা যখন তখন বাইরে পালিয়ে যাবে। আলবার্ট তার গলার লকেটটা ড্যানের হাতে দিয়ে তাকে বাড়ি যেতে বলে, কারণ তারা এবার পুরো স্পেসশিপটাকে বোম দিয়ে উড়িয়ে দিবে। ড্যান বাইরে আসতে না চাইলেও আলবার্টের জোড়াজুড়িতে তাকে বাইরে আসতে হয়। আলবার্ট লক্ষ্য করে যে শত শত হোয়াইট স্পাইক্স বা এলিয়েন বাইরে আসছে, তাদের কাছে বিস্ফোরণ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। অতএব সে আর কোনো প্রকার দেরি না করে তার হাতে রিমোট চেপে এলিয়েন সহ পুরো স্পেসশিপটাকে ডিস্ট্রয় করে ফেলে। আর এই ঘটনায় কেন্দ্র করে সবাই মারা যায়। এদিকে ড্যান বাইরে এসে তার বাবার কাছে জানতে পারে যে ফিমেল এলিয়েনটা পালিয়েছে, তাকে যে কোনো মূল্যে হোক মারতে হবে। ফিমেল এলিয়েনের কথা শুনে ড্যান বেশ ঘাবড়ে যায়, কারণ সেটা প্রচন্ড অ্যাগ্রেসিভ টাইপের, তাকে মারা খুবই কষ্টকর। এবার ড্যান এবং তার বাবা এলিয়েনটার পায়ের ছাপ লক্ষ্য করে সামনে আগাতে শুরু করলে একটা সময় তাকে পেয়েও যায়। এবার এলিয়েনটা যেই না তাদের উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তার আগেই বাপ ছেলে তার দিকে লাগাতার গুলি বর্ষণ করতে শুরু করে। কিন্তু এলিয়েনের বডিটা শক্তিশালী হওয়ার জন্য তেমন কিছুই হয় না, উল্টো এলিয়েনটাই তাদের উপরে অ্যাটাক করে দুজনকেই ঘায়েল করে ফেলে। তবে ফাইটের এক পর্যায়ে ড্যান এলিয়েনটার হাতের মধ্যে টক্সিন ঢুকিয়ে দেয়, যার ফলে তার শরীর আস্তে আস্তে গলতে শুরু করে। কিন্তু সে এতটাই চালাক ছিল যে নিজেকে বাঁচানোর জন্য হাতটাই কেটে ফেলে। এই ঘটনায় ড্যান খুবই হতাশ হয়ে পড়ে। এবার তারা এলিয়েনটাকে মারবে কিভাবে? সে একটা পাহাড়ে কিনারা দাঁড়িয়ে এলিয়েনটাকে ডাকছে তাকে মারার জন্য, সে নিজে মরে তার বাবাকে বাঁচাবে। কিন্তু তার আগে উল্টো জেমস নিজের হাত কেটে এলিয়েনটাকে তার দিকে আসতে বলে। এবার এলিয়েনটা যেই না জেমসের উপরে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ড্যান এলিয়েনটার উপরে আক্রমণ করে তার গলা আর বুক কেটে ফেলে। কিন্তু এত কিছু করার পরেও তার কিছুই হয় না, সে আবারও আক্রমণ করতে উদ্যত হয়। এবার ড্যান কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা শেষ টক্সিনটা এলিয়েনের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এর ফলে এলিয়েনের শরীর আস্তে আস্তে এসিডের মতো গলে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। বাবা ছেলে দুজনে বড্ড খুশি, হ্যাঁ তারা করতে পেরেছে। বিশেষ করে ড্যান খুবই খুশি তার মেয়ের জন্য, কারণ মিউরির আবিষ্কার দিয়ে আজ গোটা বিশ্বের মানুষকে তারা এক অজানা শত্রু এলিয়েনের হাত থেকে বাঁচাতে পেরেছে। অ্যান্ড এরই মাধ্যমে অতীত ভবিষ্যতের টাইম লুপটাও শেষ হয়ে যায়। এদিকে পুরো বিশ্বের লোক প্রচন্ড খুশি, তারা এক অজানা শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যদিকে মার্কিন সরকার সকল ক্রেডিট নিজের নামে নিয়ে নেয়, অর্থাৎ সে আগে নিষেধ করলো, এখন উল্টো পোল্টি খাচ্ছে। এখন সে কি কথা বলতে পারে বা কি ধরনের কথা বলতে পারে সেটা আমার ভিউয়ার্সরা কমেন্টে বলে যাবে, সো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিশেষে ড্যান তার পরিবারের কাছে ফিরে এসেছে, তার সাথে রয়েছে তার বাবা জেমসও। তারা সবাই নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। এখন ড্যানের তার বাবা জেমসের প্রতি কোনো ক্ষোভ নেই, সে তার বাবাকে মাফ করে দিয়েছে। তারা বাকিটা জীবন একসঙ্গে কাটাতে চায়। মিউরি তার দাদুকে পেয়ে বড্ড খুশি, অ্যান্ড তাদের এই খুশির মাধ্যমে এখানেই সিনেমার পরিসমাপ্তি ঘটে। একটা অফ টপিক, যদি কখনো দেশে যুদ্ধের জন্য আপনাকে প্রয়োজন হয়, তাহলে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন, না কাপুরুষের মতো ভয় পেয়ে পালিয়ে যাবেন? হয়তো অনেকেই পালিয়ে যাবেন। এখন যুদ্ধ করবেন না পালিয়ে যাবেন, এই প্রশ্নটা নিজেকে করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। একটা কথা আছে এমন যে যুদ্ধ করার জন্য শক্তির চেয়ে মনোবল বা মনোশক্তি বেশি প্রয়োজন। মানুষের ভালোবাসা, আত্মত্যাগ আর আশা নিয়ে তৈরি এই সিনেমা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। একসাথে থাকলে যে কোনো যুদ্ধে জেতা সম্ভব। আরেকটা কথা গাইস, সায়েন্স ফিকশন সিনেমাতে লজিক খুঁজতে যাবেন না। লজিক খুঁজতে গেলে আপনার মুভি দেখার মজা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি শুধু মুভিটাই এনজয় করুন, এটাই আপনার জন্য ভালো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার।